আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে একটা চমৎকার পরিসংখ্যান দেব। এই ভিডিও দেখার পর অনেকেই ভ্রু কুচকাবেন, অনেকেই নাক ছিটকাবেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আশা করি এই ভিডিও দেখার পর অনেকের বোধ শক্তি উদয় হবে, এটা আমার বিশ্বাস। 5 আগস্টের পর আওয়ামী লীগকে একই সাথে অনলাইন কিংবা অফলাইন প্রত্যেকটা জায়গায় প্রাসঙ্গিক রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, একথাও চন্দ্র এবং সূর্যের মতোই সত্য। 5 আগস্টের পর থেকে রাজপথে ছাত্রলীগ যে ভূমিকা রেখেছে সেটার প্রশংসা করে শেষ করা যাবে না। এক্ষেত্রে ছাত্রলীগের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি ঢাকা শহরের প্রত্যেকটা ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন, তাদেরকেও কৃতিত্ব দিতে হবে। এবার আসেন অ্যাকচুয়াল পরিসংখ্যানে। ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের কতগুলা কমিটি আছে? আচ্ছা, সব সংগঠনের হিসাব বাদ দেন, শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই 4টা সংগঠনের হিসাব করি, কারণ এই 4টা সংগঠন সবসময় মূল ভূমিকায় থাকে। আমি আবারও বলছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 4টা বৃহৎ সংগঠন। ঢাকা মহানগর উত্তরে সর্বমোট থানা কয়টি জানেন আপনারা? যেমন উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, তুরাগ থানা, দক্ষিণ খান, উত্তর খান, খিলক্ষেত, বিমানবন্দর, গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা, কাফরুল, পল্লবী, মিরপুর, শাহালি, রূপনগর, দারুসালাম, আদাবর, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর এবং হাতিরঝিল। টোটাল থানা 22টি। 22টি থানাতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের কমিটি আছে। এবং পাশাপাশি ঢাকা মহানগর উত্তরে ওয়ার্ড সংখ্যা 54টি এবং এই 54টি ওয়ার্ডেও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের কমিটি আছে। ঢাকা মহানগর উত্তরে কলেজ সংখ্যা আনুমানিক, যদি ভুল না করে থাকি, 9টির মতো, 10টি হতে পারে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বঙ্গবন্ধু কলেজ, আইএসটি কলেজ, হোমিওপ্যাথি কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিরামিক কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মকবুল হোসেন কলেজ, গ্রাফিক আর্টস কলেজ, যদি ভুল না করে থাকি বাদ যেতে পারে। টোটাল 9টি কলেজ। এই 9টি কলেজ আমি বাদ দিলাম, এদেরকে হিসাবের মধ্যে রাখার প্রয়োজন নাই। এখন আসেন, সর্বমোট থানা থাকে 22টি এবং ওয়ার্ড থাকে 54টি। শুধু থানা এবং ওয়ার্ডের হিসাব যদি করি তাহলে টোটাল ইউনিট দাঁড়ায় 76টি, অর্থাৎ 76 জন সভাপতি এবং 76 জন সাধারণ সম্পাদক। টোটাল 152 জন, আমি 52 জন বাদ দিলাম, তার মানে 100 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক টোটাল 76টি ইউনিট থেকে আমি ধরে নিলাম। এবং এই যে 100 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক, যারা মোটামুটি সবাই সচ্ছল অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে, তারা মোটামুটি অনেকটাই প্রভাবশালী বিগত 15 বছরে ছিলেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। 150 জনের মধ্যে 100 জন মোটামুটি প্রভাবশালী ছিলেন, এটা সত্য কথা। শুধুমাত্র একটা সংগঠন, উদাহরণ যদি আমি ধরি ছাত্রলীগ, শুধুমাত্র 100 জন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়ে থাকে, তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, প্রত্যেকটা সংগঠনে যদি 100 জন করে সভাপতি এবং সাধারণ সম্পাদক থেকে থাকে, আছেন রানিং সচ্ছল, তার মানে টোটাল সংখ্যা দ্বারায় আওয়ামী লীগ 100 জন, যুবলীগ 100 জন, স্বেচ্ছাসেবক লীগ 100 জন, ছাত্রলীগ 100 জন, তার মানে 400 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক রানিং ঢাকা শহরে আছেন, কাটছাট করে, শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরে। এবার আসা যাক ঢাকা মহানগর দক্ষিণ। ঢাকা মহানগর দক্ষিণের ক্ষেত্রে কলেজের হিসাব আমি বাদ দিলাম উত্তরের মতো। ঢাকা মহানগর দক্ষিণে থানার সংখ্যা 27টি, যেমন রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, ওয়ারী, সূত্রাপুর, কোতোয়ালী, লালবাগ, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, বংশাল, গেন্ডারিয়া, রমনা মডেল, মুগদা, রামপুরা, শাহজাদপুর এবং সূত্রাপুর। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণে ওয়ার্ডের সংখ্যা 75টি। তাহলে ঢাকা মহানগর দক্ষিণে 27টি থানা এবং 75টি ওয়ার্ড। শুধুমাত্র থানা এবং ওয়ার্ডের হিসাব করলে মোট ইউনিট সংখ্যা দাঁড়ায় 102টি। 102টি ইউনিট বাদ দেন, আমি ধরলাম এখান থেকে 50টি ইউনিট পাওয়ারফুল, তাহলে 50টি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা 100 জন, যারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল। এখন শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি ঢাকা মহানগর দক্ষিণে 100 জন থেকে থাকে, সেক্ষেত্রে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ, তার মানে আরো 300 জন। ছাত্রলীগের 100 জন, বাকি 300 জন, 400 জন। অর্থাৎ ঢাকা মহানগর উত্তরে 400 জন, ঢাকা মহানগর দক্ষিণে 400 জন।
শুধুমাত্র ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মিলিয়ে অনেক কাটছাট করার পর এই সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ালো 800 জন। মনে রাখবেন, এইটা কিন্তু অনেক কাটছাট করে হিসাব করা। এখানে শুধু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিয়ে হিসাব ধরেছি। আরো বহু সংগঠন আছে, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, উলামা লীগ, এছাড়াও আরো অন্যান্য পেশাজীবী সংগঠন আছে যেগুলোর হিসাব আমি এখানে ধরিনি। এবার আসেন, ঢাকা শহরে মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, টোটাল দাঁড়ায় 7টি বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হিসাব আমি বাদ দিলাম। এক্ষেত্রে সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 7টা বিশ্ববিদ্যালয়ে 2 জন করে, মোট 14 জন। এবার হিসাব করেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী 7 কলেজ, যেমন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, সরোয়ার্দী কলেজ এবং মিরপুর সরকারি বাংলা কলেজ। এইখানে সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা 2 জন করে, মোট দাঁড়ায় 14 জন। এবার আসেন ঢাকার সংসদীয় আসন। ঢাকায় মোট সংসদীয় আসন সংখ্যা 20টি, তার মানে 20 জন রানিং সংসদ সদস্য ঢাকায় ছিলেন। এর সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, যুবলীগের কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের মূল কমিটি, এর সাথে 7 কলেজ এবং 7 বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক প্রভাবশালী নেতা ছিলেন। উদাহরণ হিসেবে আমরা সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ধরলাম, আরো 50 জন। এবার সর্বমোট হিসাব এক নজরে দেখে নেওয়া যাক। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মিলিয়ে 4টি সংগঠনের রানিং সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 800 জন। 7 কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 14 জন। 7 বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংখ্যা দাঁড়ায় 14 জন। তৎকালীন সংসদ সদস্য 20 জন। সর্বমোট রানিং প্রভাবশালী নেতা 848 জন, ধরে নিলাম 850 জন। এবং সকল ইউনিটের সাবেক প্রভাবশালী নেতা আরো 50 জন। সর্বমোট প্রভাবশালী নেতার সংখ্যা দাঁড়ায় 900 জন, যারা বিগত 15 বছরে দাপটের সাথে রাজনীতি করেছেন, ঢাকা শহর চষে বেরিয়েছেন। এই কথা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আপনাদের সবার প্রতি আমার একটা আকুল আবেদন, একটা নিবেদন কিংবা একটা আহ্বান বলতে পারেন। ঢাকা শহরে নিজস্ব বলয়ে থাকা নেতাকর্মীদের দিয়ে বিচ্ছিন্ন ঝটিকা মিছিল না করিয়ে আপনারা এই 900 জন প্রভাবশালী নেতা যদি একবার একটি বৃত্তে প্রবেশ করতে পারেন, সব গ্রুপিং ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলীয় নেতাকর্মীদের স্বার্থে একটা ছাতার নিচে আসতে পারেন না? এটা কি খুব কঠিন কাজ? একবারের জন্য আসা যায় না? সবকিছু ভুলে যান, শুধুমাত্র দেশের কথা চিন্তা করেন। আসা যায় না? স্রেফ একটা বার একত্রিত হয়ে দেখেন। বেশি না, আপনারা এই 900 জন নেতাকর্মী যদি প্রত্যেকে শুধুমাত্র 20 জন করে কর্মীর দায়িত্ব নেন, এখানে কর্মীর সংখ্যা দাঁড়াবে 18,000 জন। আরো কমিয়ে ধরলাম 15,000। কিন্তু এই 900 জনের মধ্যে অনেক সাবেক এমপি আছেন, মন্ত্রী আছেন, অনেক প্রভাবশালী নেতা আছেন যারা সাংগঠনিকভাবে এবং আর্থিকভাবে অনেক সচ্ছল ছিলেন। আপনাদের আর্থিক সক্ষমতা অনেক বেশি, আপনারা চাইলেই 50 জন এবং 100 জনের দায়িত্ব নিতে পারেন। সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে শুধুমাত্র ঢাকা শহরে কর্মীর সংখ্যা দাঁড়ায় 20,000 জন। সকল মান অভিমান ভুলে যান, দ্বন্দ্ব বিভেদ ভুলে যান, গ্রুপিং ভুলে যান। কয়েক ঘন্টার জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়ে এই 20,000 কর্মীদের রাজপথে একটা জানান দেন, একটা জোরালো কর্মসূচি দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই সরকারের ভিত নড়ে যাবে। তারেক রহমানের এই সরকারের ভিত নড়ে যাবে, আমি গ্যারান্টি সহকারে বলতেছি। বিশ্বাস করেন, 20,000 কর্মী, বেশি না, 20,000 কর্মী সংগ্রহ করা আপনাদের পক্ষে কোনোভাবে অসম্ভব কোনো বিষয় না। আপনাদেরকে সামনে এসে নেতৃত্ব দিতে হবে না, কর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দিবে। আপনারা জাস্ট অর্গানাইজ করেন, আপনারা জাস্ট পেছন থেকে, পর্দার আড়াল থেকে সুসংগঠিত করেন, আপনারা অর্থনৈতিকভাবে সহায়তা করেন, একটা ছাতার নিচে নিয়ে আসেন। বিশ্বাস করেন, রাজপথে নামলে তারেক রহমান হার্ট অ্যাটাক করবে। আর এই 20,000 নেতাকর্মীর সাথে গলা মেলাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে কারা জানেন? ঢাকা শহরের রিক্সা চালকরা, দিনমজুররা, পাঠাও রাইড যারা করে তারা। এইটাও আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ঢাকা শহরের মিনিমাম 50,000 রিক্সা চালক এই মিছিলে যোগ দেবে। লড়াইটা কিন্তু দীর্ঘমেয়াদী। একটাবার রিস্ক নিয়ে দেখেন, একবার, বেশি না, একবার। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে আছে, তৃষ্ণার্ত কাকের মতো তাকিয়ে আছে এক পশলা বৃষ্টির আশায়, এক গ্লাস পানির আশায়। আওয়ামী লীগ কখন আসবে তাদেরকে রক্ষা করবে? এই বঙ্গকে রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো বিকল্প নাই, বঙ্গবন্ধু কন্যার যে কোনো বিকল্প নাই, সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। জ্বালানি সংকট, নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি, পাশাপাশি হামের টিকা নাই, দেশ বিরোধী বাণিজ্য চুক্তি, সবকিছু মিলিয়ে
বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, তাদের জাস্ট একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। সিরিয়াসলি বলতেছি, একবার জানান দেন, 20,000 নেতাকর্মী ঢাকা শহরে উপস্থিত করেন, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন, সেখানে আপনারা গ্রুপিং বাদ দিয়ে কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে একটা অর্গানাইজ করেন, একটা প্রোগ্রাম। তারেক রহমান ভয়ে কাবাকাবি শুরু করবে। একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, দেশের স্বার্থে যদি এইটুক স্যাক্রিফাইস করতে হয়, তাতে খুব বেশি ক্ষতি হবে বলে আমি মনে করছি না। আশা করি ভেবে দেখবেন, ভালো থাকবেন। পারলে ভিডিও ইন্টারনেটে একটি ফটো কার্ড, একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন, যিনি দেশের বাইরে এই মুহূর্তে দিল্লিতে আছেন অন এক্সাইল, তিনি হুমকি দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। উইদিন 6 মাস, ইংরেজিতে যদি বলি উইদিন 6 মাস, ইট মিনস ফ্রম টুমরো টু নেক্সট 6 মান্থ। তাহলে যদি আপনি জুন মাস থেকে ধরেন, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে তার দেশে ফেরার ডেড লাইন নভেম্বর মাস। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা কি এই কথাগুলো বলেছেন কথার কথা হিসাবে, হুমকি হিসাবে, নাকি বাগোয়াস যে শব্দটি ব্যবহার করা হয় সেই বাগোয়াজ হিসাবে? আমরা বাংলায় সাধারণত বাগোয়াস শব্দটি মনে করি বেহুদা কথা, এলোমেলো কথা, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাগোয়াস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, যেটা পারস্য থেকে এসেছে। পৃথিবীর দুজন বিখ্যাত মন্ত্রী ছিলেন এই নামে, পারস্যের, দুজনই পারস্যের। একজন মন্ত্রী ছিলেন সম্রাট জার্কশেস, দারায়ুসের পুত্র জার্কশেস তার মন্ত্রী। আর একজন মন্ত্রী ছিলেন তৃতীয় দারায়ুসের, যার সঙ্গে যুদ্ধ করে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তিনি তৃতীয় দারায়ুসের মন্ত্রী ছিলেন বাগোয়াস, আর তারও 300-350 বছর আগে আর একজন মন্ত্রী ছিলেন, তার নামও বাগোয়াস। তো তৃতীয় দারায়ুসের পতনের পর আলেকজান্ডার সেই বাগোয়াসকে, মন্ত্রী বাগোয়াসকে তিনি যে কোনোভাবে কনভিন্স করে তার ক্যাবিনেটে তিনি স্থান দেন, এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা উভয় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আলেকজান্ডার এবং বাগোয়াস দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো সেই বাগোয়াস নিয়ে কথা বলবো। এটার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িত, এবং এটার সঙ্গে একটা বিশেষ লিঙ্গ জড়িত, মানে এদেরকে খোঁজা বানিয়ে দেওয়া হয়, এই দুটো শব্দ জড়িত। এগুলো নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলা প্রয়োজন যে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শীর্ষ বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিবিদ। বহু সফলতা, বহু ব্যর্থতা তার জীবনে আছে, এবং এখনো পর্যন্ত তিনি, আপনি যদি ধরেন অ্যান অ্যাভারেজে আমার আপনার যে স্ট্যামিনা আছে, আপনার আমার কথার যে ধারাবাহিকতা আছে, কিংবা এই যে আমি কথা বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে এবং আমাকে চিন্তা করতে হচ্ছে, কিন্তু শেখ হাসিনা 3 ঘন্টা 4 ঘন্টা অনবরত বলেই যাচ্ছে, শুনেই যাচ্ছে। এটা চারটিখানি কথা নয় এই বয়সে। 2 নম্বর হলো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, সেই ব্রিটিশ ভারত থেকে তার অভিজ্ঞতা, পাকিস্তানে এটার পূর্ণতা, নিজের পরিবারে তার যে রাজনীতির হাতেখড়ি, সেটি কলেজ জীবনে এবং রাজপথে এমনভাবে সফলতা পেয়েছে। সেই সফলতার কারণে তিনি টানা 17 বছর ক্ষমতায় ছিলেন। তার আগে তিনি 5 বছর, 17 আর 5, 22 বছর, টানা 22 বছর তিনি ক্ষমতায় ছিলেন। আর 1981 সন থেকে আজকের দিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, যেখানে প্রায় 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের সভানেত্রী। কাজেই তার কোনো কথা ছেলে খেলা নয়, তার কোনো কথা রাস্তায় যে ক্যানভাস করে ওষুধ বিক্রি করে সেই ওষুধ বিক্রি করার মতো নয়। আমি অন্তত তাই মনে করি।
কাজে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নিয়ে বিশ্লেষণ করার দরকার রয়েছে, সেই কথাগুলো কেন বলেছেন, আর সরকার এই কথাগুলো কতটা আমলে নেবে বা না নেবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু তার আগে যেটা বলে নিই সেটি হলো শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বইছে। আপনি যতই সমালোচনা করেন না কেন, আওয়ামী লীগের লোকজনের কাছে তিনি এখন সাক্ষাৎ দেবী। তিনি হিন্দুদের মতে, মানে হিন্দু মতে তিনি সাক্ষাৎ দেবী, দুর্গা দেবী, অথবা ধরুন মা কালী, হোয়াটএভার। দুর্গা এবং কালী কিন্তু একই, মানে পৌরাণিক কাহিনীতে যিনি দুর্গা তিনিই কালী, তিনিই পার্বতী। তো এইটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী। মুসলমানদের মধ্যে যারা ধর্মবিশ্বাসী তিনি মনে করেন, তারা মনে করেন তিনি আলা হজরত রাবেয়া বর্ষী, অথবা তিনি অলি আল্লাহ, আল্লাহর অলি আল্লাহ। তার কাছে অনেকগুলো অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা চান, যেভাবে চান সেভাবে অনেক কিছু ঘটে। নচেৎ যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তার তো মরে যাওয়ার কথা, তাকে জেলে নেওয়ার কথা, এবং জনগণ যদি তাকে পেত তিনি পদপিষ্ট হয়ে মারা যেতেন, ছিন্ন ভিন্ন হয়ে যেত তার লাশ। তো সেই অবস্থাতে যদি বাগোয়াস না থাকতো, অলৌকিক কোনো ঘটনা না থাকতো, প্রাকৃতিক কোনো ঘটনা না থাকতো, তিনি ওভাবে গণভবন থেকে হেলিকপ্টারে করে ধীরে সুস্থে বেড়াতে গেলেন। তাও আবার কি রাজকীয় মেহমান। তিনি গেলেন সামরিক বিমানে করে গেলেন, প্রথমে হেলিকপ্টারে উঠলেন, সেটা সামরিক হেলিকপ্টার, এরপরে সামরিক বিমানে গেলেন। বাংলাদেশের সীমানা যখন পাড়ি দিলেন তখন তাকে সেই সামরিক প্রহররা দিয়ে তাকে পাঠানো হলো। আবার ভারতের সীমানায় যখন গেলেন তখন তাকে সেই রয়্যাল গার্ড দিয়ে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সেই গার্ড দিয়ে চীন বেজিংয়ে আনলো, ঠিক ওইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় এয়ারফোর্সের যে প্লেনগুলো তারা গার্ড দিয়ে দিল্লিতে নিল, এবং দিল্লির যে সামরিক বিমান মানে ঘাঁটি সেখানে ল্যান্ড করলো। এবং সেখান থেকে আজ অবধি তিনি, মানে শুধু কোনো বিদেশি নয়, আমার কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদির পর যদি কাউকে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সিক্রেট এবং স্যাক্রেট এবং যাকে বলা হয় টপ প্রায়োরিটিতে হাইয়েস্ট ক্যাটাগরির সিকিউরিটি দিয়ে এই মুহূর্তে যদি ভারতে কোনো নাগরিক থাকে মোদির পরে, সেটি শেখ হাসিনা। অজিত দোভালও নন, কিংবা অমিত শাহও নন, কিংবা রাজনাথ সিং যিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও নন। শেখ হাসিনাকে সেভাবে তারা মোমের পুতুল করে, যক্ষের ধন করে ভারত রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে সেটা ভারত বলতে পারবে, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে তার সাথে দেখা করা, এমনকি তার সাথে কথা বলা, এটা এত সহজ বিষয় নয়। তো তিনি সেখান থেকে বললেন যে আমি আসব উইদিন 6 মান্থ। আগেও বলেননি, পরেও বলেননি, একেবারে 6 মাসের মধ্যে। এই কথাটা তিনি কেন বললেন? এটা কি শুধু কথার কথা? শেখ হাসিনাকে যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে সে কিন্তু কথার কথা ঠাট্টা মস্করা করে না। দাঁত মুখ খিচিয়ে রাগের স্বরে যা কিছু বলেছেন প্রত্যেকটা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। আর যেগুলো পারেননি সেগুলো তিনি এমনভাবে অভিসম্পাদ করেছেন যে সেগুলো এখনো মুখ দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। তার ভিতরে মুনাফিকি ছিল না, এবং তার মধ্যে কোনো রকম এরকম বাগাড়ম্বর কখনই ছিল না। যেটা বলেছেন সেটা করেছেন। আর যেটা পারেননি, তিনি চেয়েছেন অনেক কিছু। জিয়াউর রহমান সাহেবের কবর থেকে লাশ উঠিয়ে তিনি অন্যত্র পাঠাতে চেয়েছেন, তিনি তারেক রহমান সাহেবকে ধরে আনার চেষ্টা করেছেন। তারপরে বেগম জিয়াকে আরও অনেক অপমান করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু না পারার ফলে তার মধ্যে কোনো অনুশোচনা জাগ্রত হয়নি। তিনি আগের মতোই ওই একই মনোভাব ধারণ করেন। দিস ইজ শেখ হাসিনা। তো এই কারণে কি হলো, তার দলের যে 6 কোটি মানুষ আছে তারা মনে করে শেখ হাসিনার কথা মানে তাদের জন্য বেদবাক্য, তাদের জন্য সংবিধান, তাদের জন্য মেঘনা কাটা। এই জন্য তাদের মধ্যে একটা আনন্দ চলে আসছে। এই শেখ হাসিনা বোধহয় এলো
যে যার মতো করে এখন পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, কালিয়া খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। সামনে ফাইট করতে হবে না? সামনে আবার ক্ষমতায় বসতে হবে না? এটা শুনে আপনার কাছে খুব মকারি মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উদাহরণ হিসেবে বলি, তারেক রহমান সাহেব দেশে আসবেন। আপনি চিন্তা করেন যে উনি দেশে আসবেন তার 2 বছর 3 বছর আগের থেকে শুধু বলা হচ্ছিল আজ আসবেন, কাল আসবেন। অর্থাৎ শেখ হাসিনার পতনের 1 বছর আগের থেকে তার নেতাকর্মীদের মধ্যে একটা রব উঠে গেল, নেতা আসবেন, নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন। কিন্তু নেতা কখনো বলেননি, কিন্তু কর্মীদের মুখে এটা ফুটে গেছে যে নেতা আসবেন। তো বলা হয়ে থাকে যে 40 জন মানুষ যখন সমস্যার একটা কথা বলে, ওটার মধ্যে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। 40 জন মানুষ যদি ঐক্যমত পোষণ করে কোনো একটা বিষয়ে বলে, নেতিবাচক বা ইতিবাচক, ওটায় আল্লাহর একটা সায় থাকে। আমরা এগুলো শুনে আসছি, সত্য মিথ্যা আমরা জানি না। তো 6 কোটি মানুষ যদি এইভাবে বলে শেখ হাসিনা আসবেন, তাহলে তিনি অবশ্যই আসবেন। প্রকৃতির লীলা খেলা সেখানে খেলে যাবে। যেভাবে অপরূপ প্রায় এই যে আরও 6 কোটি, মানে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট সেম। তো 6 কোটি মানুষের মধ্যে গত 3 বছর ধরে তারেক রহমান সাহেব আসবেন, আজ আসবেন, কাল আসবেন, এটা নিয়ে যে আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, সেখানে তারেক রহমান সাহেব বলেননি আমি কালকে আসবো, কোনোদিন বলেননি। কিন্তু নিয়তি বাগোয়াস তাকে এখানে নিয়ে এসেছে, তিনি আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছেন। এই হলো মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো সেই দিক থেকে যে শেখ হাসিনার যে 6 মাসের মধ্যে ফিরে আসা, এটা কথার কথা নয়। এটার পেছনে তার দৃঢ়তা থাকতে পারে, তার প্ল্যান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এবং সেটা যদি নাও থাকে, এখানে হয়তো প্রকৃতি তার মুখ দিয়ে এই কথাগুলো বলিয়াছেন। যেটা বলছিলাম, বাগোয়ার শব্দের অর্থ, পারস্যের যে ফার্সি, এখান থেকে এই বাগোয়ার শব্দটি এসছে, যেটার অর্থ প্রকৃতিগতভাবে, অলৌকিকভাবে যখন কোনো একটা ঘটনা ঘটে যেটি মানুষের মনোমস্তিষ্ক চিন্তা করতে পারে না, এই ঘটনাকে বর্ণনা করার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেটা হল বাগোয়াস। বাগোয়াস। আর এই কারণে কি হলো, মানে অনেক বিখ্যাত লোকের নাম পারস্যে বাগোয়াস রাখা হয়েছিল। আর সেই বাগোয়াস লোকের মধ্যে 2 জন বিখ্যাত লোকের নাম বললাম আপনাদের কাছে। একজন পারস্য সম্রাট জার্ক্সের, যিনি গ্রিস আক্রমণ করে সেটা তিনি জয়লাভ করেছিলেন, এবং সেই গ্রিসের পরাজয়কে 300 বছর ধারণ করেছে গ্রিস জাতি, এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য আলেকজান্ডার সেই পারস্য আক্রমণ করেছিলেন। তাহলে চিন্তা করুন, যখন গ্রিস জয় করা হয়েছিল তখন সম্রাট জার্ক্সেসের প্রধানমন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। আবার যখন প্রায় 300 বছর পরে তৃতীয় দারায়ুর যখন যুদ্ধ করছিলেন আলেকজান্ডারের সঙ্গে, তখন তার মন্ত্রী ছিলেন কে? বাগোয়াস। পরবর্তীতে আলেকজান্ডার যখন আবার বিশ্বজয় বের হলেন, পারস্য জয়ের পরে, তিনি সেই খুঁজে বাগোয়াসকে তার নিজের দলে এনে তার সঙ্গে বন্ধুত্ব করলেন। কাজেই এই যে প্রকৃতির বাগোয়াস, এটা যে কত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে যে এই লীলা খেলা মানে ঘটতে থাকে, এটা যারা ইতিহাসের ছাত্র তারা খুব ভালো করে জানেন। বাংলাদেশের শেখ হাসিনাকে নিয়ে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিয়ে যা কিছু হচ্ছে, বর্তমান শাসন নিয়ে যা কিছু হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন, তার গমন, আর এখন সেই যে পর্দার সামনে, পর্দার আড়ালে যা কিছু ঘটছে, আপনি অনেক কিছুর মধ্যে দেখতে পাবেন দেয়ার আর ম্যানি ম্যানি বাগোয়াস। অনেক অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আপনি দৃশ্যতে মিলাতে পারবেন না, আপনার কাছে মনে হবে স্বপ্ন। ফলে সেই স্বপ্ন যখন আপনার ভেঙে যাবে, বাস্তব অবস্থায় আসবেন, হঠাৎ করে যদি আপনি দেখেন শেখ হাসিনা আছে, শেখ হাসিনা নেই, শেখ হাসিনা এসেছে, শেখ হাসিনা আসেনি, তখনই সেটা বোঝা যাবে